আওয়ামী লীগের পুনর্বাসন করছেন তারেক রহমান নিজে। বিএনপি যা শুরু করেছে, অনেকেই তো বলছেন, বলাবলি করছেন যে কর্তার ইচ্ছায় কর্ম হচ্ছে। ডক্টর ইউনূস, যেখানেই তাদের ব্যর্থতা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের উপরে পার পেয়ে যাওয়ার চেষ্টা মনে করেন চালাচ্ছে। এদিকে এবার রাতের বেলা শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করে নিজেরাই ফেসে যাচ্ছে ডক্টর ইউনূস ও সমন্বয়করা। অন্যদিকে দেশের মধ্যে তুলপার ঘটনা ঘটছে, একদিকে রাষ্ট্রপতিকে নিয়ে, অন্যদিকে শিরিন শারমিন এবং টিউলিপের পরিকল্পনায়। ইউনূস যে কাজগুলো করছেন অবশ্যই একদিন স্যাংশনে পড়বেন, এটা আপনাদেরকে আমি নিয়ারলি আশ্বস্ত করতে পারি, যদি না দীর্ঘ সময় উনি ক্ষমতায় থাকার যে প্রচেষ্টা চালাচ্ছেন। কারণ বাংলাদেশে একটি অসাংবিধানিক সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে। আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি, গণ অভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি, আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই চেয়েছি। প্রিয় চাঁপাইবাসী, সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপদেষ্টা, সরকারের প্রেস সচিব, অ্যাটর্নি জেনারেল, তারা যখন মবের অস্তিত্ব নেই কিংবা মবের ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন, মবকে অস্বীকার করা হচ্ছে, ঐক্য দেখাচ্ছেন। এই হচ্ছে মোহাম্মদ ইউনূসের চরিত্র। এখন তার যা চরিত্র আছে সে তো পরের ব্যাপার, কিন্তু এই যে পায়ে পা বাড়িয়ে যে ঝগড়া করা, জানে না এর পরিণতি কি হবে। ভালো হয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে বিএনপি যে না বাবা, আমরা ভালো হয়ে যাব, আমরা আর এগুলো করবো না। বিএনপি নেতারা এখন থানায় যে বলে আসছে যে বিএনপির কেউ চাঁদাবাজি করলে তাদেরকে ধরবেন। বিএনপি এখন সবচেয়ে কোণঠাসা বা চাপের মধ্যে আছে নানান কারণে। একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। ওরা বলতেছেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ওরা দেশবাসী কি অপপ্রচার চালাচ্ছে? আপনাদের লোকজন কই? আপনারা কেন সুপ্রচার চালান না? আপনারা চালান না বিএনপির লোক, যে না আপনারা ভালো কাজ করতেছেন। এদিকে শেষ মুহূর্তে রাষ্ট্রপতির অ্যাকশন শুরু, জারি হলো জরুরি অবস্থা। হঠাৎ একই ভয়ানক তথ্য দিল সেনাপ্রধান, যে কোনো সময় বদলে যেতে পারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। একদিকে রাষ্ট্রপতিকে নিয়ে অনেক ঘটনা হচ্ছে দেশে, অন্যদিকে আওয়ামী লীগের বিষয়ে বিএনপিকে অনেক কথা বলা হচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন দেশের মধ্যে যে কোনো বিষয় নিয়ে তুলফার ঘটনা ঘটে। ইতিমধ্যে কিন্তু রাষ্ট্রপতির বিরুদ্ধে অনেকে সরাসরি আন্দোলন করতেছে, অনেকে অনেক কথা বলতেছে। আর এইদিকে আওয়ামী লীগের পুনর্বাসন বিষয়েও অনেকে অনেক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেছে। সেই তথ্যগুলো দেখে সবাই অবাক হচ্ছে যে কীভাবে আওয়ামী লীগ ফিরে আসবে এবং আওয়ামী লীগ যে বিভিন্ন পরিকল্পনা করতেছে তাদের নেতাকর্মীদের মাধ্যমে, সেইগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ধারাবাহিকটি তুলে ধরবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেশের সর্বশেষ আপডেট এবং দেশের মধ্যে যেই নিউজগুলো ঘটেছে রিসেন্টলি, সেই নিউজগুলো আপনারা এই একটি ভিডিওতে ধারাবাহিকলি দেখতে পারবেন। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু সকল তথ্য এই এক ভিডিওতে দেখবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আওয়ামী লীগের পুনর্বাসন করছেন তারেক রহমান নিজে। অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্য। একই সাথে আরেকটা বিষয় আলোচনা করব যে বিএনপি যা শুরু করেছে, তারেক রহমান যা শুরু করেছে, সালাউদ্দিন যা শুরু করেছে, এতে বিশিষ্টজন, এই বিশিষ্টজন বলতে আমার মতো কোনো নগণ্য ব্যক্তি নয়, আমি ডিটেলস আসছি। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা স্পষ্টভাবে বলছে বিএনপিকে নিষিদ্ধ করা উচিত, এই সালাউদ্দিন আহমেদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করা উচিত। সালাউদ্দিন আহমেদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক, বুদ্ধিজীবী, বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় সিকিউরিটি এক্সপার্ট, নিরাপত্তা বিশেষজ্ঞ, স্ট্র্যাটেজিক এক্সপার্ট, সারা পৃথিবীব্যাপী যার সুনাম রয়েছে, প্রফেসর এম শাহিদুজ্জামান স্যার, জিয়াউর রহমান যাকে স্যার স্যার বলতেন, যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন, নানান বিষয়ে ডিগ্রি নিয়েছেন, অনেক লেখালেখি আছে, যুক্তরাষ্ট্রে ফরেন স্টুডেন্টস অব দি ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছে। মানে আমার মতো কোনো ব্যক্তি না যে বললাম যে সালাউদ্দিনকে লাথি দিয়ে ভারত পাঠিয়ে দিন, না, প্রফেসর এম শাহিদুজ্জামান যাকে জিয়াউর রহমান স্যার দিত, তিনি বলছেন সালাউদ্দিনের নাগরিকত্ব বাতিল করা দরকার, বিএনপিকে নিষিদ্ধ করা দরকার। হ্যাঁ, সঠিক শুনছেন, তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে এটা লিখেছেন। স্যারের সাথে আমি পূর্ণ একমত, আপনাদেরও একমত হওয়া উচিত, এই ভয়েস রেজ করা উচিত। এখন হয়তো বা স্যারের বক্তব্যের গুরুত্ব আমার বক্তব্যের গুরুত্ব বুঝছেন না, কিন্তু এমন দিন আসবে সামনে, হাজার হাজার জনগণ মিছিল করবে যে বিএনপি নিষিদ্ধ চাই, সালাউদ্দিনের নাগরিকত্ব বাতিল চাই। এই দিন আসবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তবে হ্যাঁ, সেদিন আসার আগেই আপনার সোচ্চার হলে হয়তো বা অনেক সমস্যার সমাধান হতে পারে। প্রফেসর শাহিদুজ্জামান সম্পর্কে বলতে গেলে অনেক বলতে হয়। আমার জীবনে দেখা শ্রেষ্ঠ দুইজন শিক্ষকদের মধ্যে একজন তিনি, যাদের লেকচার শুনলে আপনার কখনো ক্লান্তি আসবে না, এবং ব্যক্তি জীবনে তার অত্যন্ত সৎ, দেশপ্রেমিক, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, মানবাধিকারের ক্ষেত্রে আপোষহীন এবং নিউট্রাল, কোনো দলের অন্ধ অনুসারী নয়, তবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। বাংলাদেশের যারা নিরাপত্তা এক্সপার্ট,
শুধু বিশ্লেষক না, নিরাপত্তা এক্সপার্ট। তাদের মধ্যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার যারা, তাদের মধ্যে একদম টপে প্রফেসর এম শাহিদুজ্জামান স্যার। নানান প্রস্তাব তিনি করেছেন, কিভাবে এই ভারতের হেজিমনি থেকে আমরা বাঁচতে পারি, কিভাবে কার সাথে কি পরমাণু চুক্তি করা যেতে পারে, নানান বিষয় তিনি বলেছেন। সে আলোচনায় যাচ্ছে না। তিনি বুঝে শুনেই বলেছেন যে বিএনপিকে নিষিদ্ধ করা উচিত এবং সালাউদ্দিনের নাগরিকত্ব বাতিল করা উচিত। এই সালাউদ্দিনের কেন নাগরিকত্ব বাতিল করা উচিত, আমি স্যারের বক্তব্যের একটু ব্যাখ্যা দিচ্ছি। আমি যেটা বলতে চাই, যেটা বলেছি আরো আলোচনায়, সালাউদ্দিন আহমেদ একজন জারজ। জারজ বাংলাদেশের নাগরিক হতে পারে না। জারজ বলতে কোন জারজ? এটা ওই জন্মগত জারজ, এটা হচ্ছে পলিটিক্যাল জারজ, কনস্টিটিউশনাল জারজ। তিনি তার জন্মের পরিচয়কে অস্বীকার করে, যার জন্মের ঠিক নাই তিনি তো জারজ। সালাউদ্দিন আহমেদ নিজে তার জন্মের পরিচয়কে অস্বীকার করছেন। কিভাবে? সালাউদ্দিন আহমেদকে রয়ের তত্ত্বাবধানে ছিলেন দীর্ঘদিন, 8-9 বছর। তার কোনো অস্তিত্ব ছিল না, কোনো আশা ছিল না। থাকবেন, ভালো খাবেন, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রয়ের ট্রেনিং নেবেন, এই সালাউদ্দিন। এবং হয়তোবা এই জুলাই বিপ্লব না ঘটলে ওইখানেই তার মৃত্যু হতো, তারপরে লাশ জানাজার সৌভাগ্য হতো কিনা জানি না। সমন্বয়কে কি ভয় পেয়ে গেল নাকি? মানে যে 5 আগস্ট মাটো ক্লাস ডিজাইনের মাধ্যমে আমাদের বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে, কিংবা এটা ঘটাইছে নির্ধারিত একটা গোষ্ঠীর মাধ্যমে। বর্তমান আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীরা, ইভেন সাবেক সেনা সদস্য মেজর থেকে শুরু করে আরো গিনিমান অনেকেই বর্তমান বলা বলি করতে। সত্যি না ভাই, সবচেয়ে মজার বিষয় হচ্ছে 5 আগস্টের পরে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবেই। উল্টো দিকে যে ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটি হচ্ছে আপনার এনসিপির যে নাকি আপনার সংগঠনের অনেক বড় বড় আপনার ভূমিকা রাখছে ঠিক এই গত 1 বছর ধরে, তারা সবাই সেখান থেকে পদত্যাগ করতেছে। শুধু এটাই না, তারা বলতেছে যে আমরা প্রতারণার শিকার, আমরা অনেকটা ঠিক অত্যাচারের শিকার, আমরা অনেকটা জুলুমদারের শিকার। বর্তমান এরা এইভাবে বলতেছে, বর্তমান তারা এইভাবে পর্যন্ত বলতেছে যে এই 5 আগস্টের পরে আমরা স্বৈরাচারের পতন করছি, কিন্তু আমাদেরই ভাইরা, আমাদেরই সন্তানেরা তারা পুনরায় ঠিক স্বৈরাচারের দেখানোই পথে তারা হাঁটতেছে কিংবা চলমান। আসলে শেখ হাসিনাকে বারবার স্বৈরাচার বলার কারণ কি জানেন? কারণ শেখ হাসিনা অন্যায়কে কখনোই প্রশ্রয় দিত না। আমাদের বাংলাদেশে বর্তমান যে হারে ধর্ষণের আপনার সংখ্যা বাড়তেছে দিনে দিনে, আপনি কয়টা গুনবেন? গুনতে গুনতে আপনি তো একটু বিরক্ত হয়ে যাবেন, তাও সংখ্যা মনে করেন শেষ হবে না। ঠিক বর্তমান এই অন্তর্বর্তীকালের সরকারের যেই আপনার মানে কি বলে আপনার ব্যর্থতা, এগুলা গণি আপনি শেষ করতে পারেন। এখন এটাকেই ধামাচাপা দেওয়ার জন্য আপনার বারবার শুধু শেখ হাসিনাকেই তারা উল্লেখ করে, বা যেখানেই তাদের ব্যর্থতা সেখানেই শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের উপরে সমস্ত দায়ভার চাপিয়ে দিয়ে তারা অনেকটা পার পেয়ে যাওয়ার চেষ্টা মনে করেন চালাচ্ছে। আদেও কি তারা পার পাবে? বর্তমান বাংলাদেশে 5 আগস্ট পুনরায় আবার আসতে যাচ্ছে, ঠিক 1 বছর পূর্ণ হবে। এখন এই 5 আগস্টকে কেন্দ্র করে সমন্বয় কিংবা এই আপনার নাপা পার্টি এনসিপি, এদের এগেনস্টে ছাত্রলীগের বিশেষ একটি ভূমিকা আপনারা অচিরেই দেখতে পারবেন। শুধু এটা না, গোটা আওয়ামী লীগ সমর্থককারীরা সমন্বয় হয়ে আপনারা শুরুতেই যেই প্রফেসরের বক্তব্যটি শুনলেন, অনেকটা আশা করি আপনারা বুঝে গেছেন যে বাংলাদেশে কি হতে যাচ্ছে। সমন্বয়কের এগেনস্টে বাংলাদেশের প্রতিটি মানুষ কথা বলবে, আপনি দেখতে পারবেন। শুধু এটাই না, দেখেন এই সরকারের এগেনস্টে কেন আওয়ামী লীগের জনগণ নামবে না? বর্তমান এই এনসিপি কিংবা সমন্বয় বা ডক্টর ইউনূসের যেই আইনজীবীরা আছে নতুন আপনার, তারা মানে একের পর এক আইন নির্মাণ করতেছে। সেটি হচ্ছে ভাই, যদি প্রয়োজন হয় এই সরকার আরো বড় জেলখানা তৈরি করবে। আওয়ামী লীগকে নিয়ে যারা কথা বলবে, আওয়ামী লীগের হয়ে যারা রাজপথে কাজ করবে, তাদের সবাইকে তারা জেলে ভরে দিবে। তার মানে বাংলাদেশে আরো একটি গৃহযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। দেখেন মেজর, উনি যে সাবেক মেজর, যদিও তিনি যে বলল যে বাংলাদেশ এটা 5 আগস্টের পরে গৃহযুদ্ধ হবে, মিলাতে পারলেন? দেখেন এখানে আপনার বলতেছে যে বা যারা কথা বলবে, যদি প্রয়োজন হয় আপনার 5000 যাতে কয়েদি থাকতে পারে এই ধরনের জেলখানাও ইমিডিয়েটলি আপনার নির্মাণ করবে এই অন্তর্বর্তীকালে সরকার। তার মানে আপনি বোঝেন যে এই দলটার আপনার প্রায় 4.5 কোটি থেকে 4 কোটি মানুষের ম্যান্ডেটের অধিকারী, ধরেন 4 কোটি ধরেন। এখন এই মানুষদেরকে আপনি গ্রেফতার করে ফেলবেন, এখন এই মানুষদেরকে আপনি মানে থানায় ভরে দিবেন,
মানে স্বৈরাচারের একটা লিমিট থাকা দরকার। এখন এই মানুষগুলো যদি বাঁচতে চায় তাহলে কি করবে? অবশ্যই ডেফিনেটলি তারা তো 5 আগস্ট তাদের মাথায় পরিকল্পনা নিয়ে নামবে, কারণ এই সরকার তো ঠিক একই পরিকল্পনায় মনে করেন চাচ্ছে যে 5 আগস্টের পরে আমরা স্বৈরাচারের যত দূষণ আছে, আওয়ামী লীগের যত সমর্থককারী আছে, সবাইকে আমরা ধরে ধরে জেলে ভরবো। যদি প্রয়োজন হয় আমরা একাধিক জেল নির্মাণ করব কয়েদিদেরকে রাখার জন্য, দূষরদের রাখার জন্য। এখন এই 4.5 কোটি থেকে 4 কোটি মানুষদেরকে কি জায়গা করতে পারবে কিংবা রাখতে পারবে ডক্টর ইউনূস? তিনি চাচ্ছে কি? এখন এটাকে কেন্দ্র করে যখন নাকি অন্তর্বর্তীকালের সরকারের এই পরিকল্পনা, এই ম্যাটিকুলাস ডিজাইন, ঠিক এটাকে রুখে দেওয়ার জন্যই, কারণ আর যাতে বাংলাদেশে কোনো গণহত্যার শিকার না হয়, যাতে বাংলাদেশে আর কোনো মব জাস্টিস, দখলবাজিতা, হত্যাকাণ্ড শিকার যাতে আর কোনো নিরহ পরিবার থেকে না হয়, আর যাতে কোনো নিরহ প্রাণ তার নিজের অজান্তেই চলে না যায়, তার ফ্যামিলি যাতে আপনার, বা যাতে কোনো মা তার সন্তান হারা না হয়, যাতে কোনো সন্তান তার বাবা হারা না হয়, যাতে কোনো তার প্রিয় মানুষ হারা না হয়, এটাকে রুখে দেওয়ার জন্যই আওয়ামী লীগের এই পরিকল্পনা। তবে আমি শতভাগ সহমত জানাচ্ছি, কারণ এই সরকার চরম ফ্যাসিজম, দখলবাজিতা, মিথ্যা মামলা, গুম খুন, হত্যাকাণ্ড, মব জাস্টিস, দখলবাজিতা, তারা এগুলাতে বিশ্বাস করে। এখন এটাকে রুখে দেওয়ার জন্যই 5 আগস্টের পরে আওয়ামী লীগ ফিরতেছে ভয়ঙ্কর রূপে। আপনারা অচিরেই দেখতে পারবেন। সমন্বয়কদের পিছনে কেউ আসবে না, এদেরকে যদি গণধোলাই দেয় না কেউ আসবে না, ইম্পসিবল। দেখেন এদের যেই সতীর্থরা, এরাই বর্তমান এদের একের পর এক টেনে হিচড়ে মুখোশ টানা শুরু করছে। সামনে দিন আরো আছে, আপনারা অচিরেই দেখতে পারবেন। দর্শক বন্ধুরা, আগামী দিনের জন্য আপনাদেরকে শুভকামনা জানাই। আশা করি আমাদের বাংলাদেশ থেকে, জানো নাকি বর্তমান দ্বিতীয়বারের মতো পূর্ব পাকিস্তান বানাতে চাই আমাদের এই বাংলাদেশকে, আপনারা পুনরায় 71-এ আওয়ামী লীগের যে ভূমিকা ছিল বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে, বাংলাদেশ ভাষা আন্দোলনের ক্ষেত্রে, আশা করি আপনারা ঠিক সেই নেতৃত্ব দিয়েই বা সেটাকে কেন্দ্র করেই বা পুনরায় সেই ভূমিকা আপনারা বাংলাদেশে পালন করবেন এবং বাংলাদেশের মানুষকে পাক বাহিনীদের হাত থেকে পুনরায় মুক্তি করবেন ইনশাআল্লাহ। সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপদেষ্টা, সরকারের প্রেস সচিব, অ্যাটর্নি জেনারেল তারা যখন মবের অস্তিত্ব নেই কিংবা মবের ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন, মবকে অস্বীকার করা হচ্ছে, বলা হচ্ছে যে মবকে এক ধরনের সরকার থেকে পৃষ্ঠপোষকতাও দেওয়া হচ্ছে, নানা অভিযোগ আমরা শুনছি। মব কোনোভাবেই থামানো যাচ্ছে না, মব থামছে না, একের পর এক মব হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, এমনকি বিয়ের গেটে পর্যন্ত মবের ঘটনা আমরা দেখেছি। যে কাউকে ট্যাগ দিয়ে, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে, ফ্যাসিস্টের দোসর ট্যাগ দিয়ে তাকে মারধর, নির্যাতন, যে পথ থেকে পুলিশও পার পাচ্ছে না, সেরকম অস্থির অবস্থা যখন বিরাজ করছে, তখন সরকারেরই এই দায়িত্বে যিনি রয়েছেন আইন শৃঙ্খলার, সেই স্বরাষ্ট্র উপদেষ্টা এবার মবের অস্তিত্ব স্বীকার করে নিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা যখন মবের অস্তিত্ব স্বীকার করে নিলেন, তখন সরকারের তথ্য উপদেষ্টার মবের বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের এক ধরনের ধমক দেয়া, প্রেস সেক্রেটারির মবকে অস্বীকার করা, সরকারের পক্ষ থেকে মবকে উৎসাহিত করা, অ্যাটর্নি জেনারেলের মবের ভিন্ন ব্যাখ্যা দেয়া, মব নয় এটা বলা, নানা রকমের ব্যাপার এখন বিতর্কিত হয়ে গেল। স্বরাষ্ট্র উপদেষ্টা মবের অস্তিত্ব স্বীকার করলেন এবং কৃতিত্বও দাবি করলেন যে মব নিয়ন্ত্রণে সরকার নাকি কাজ করছে। কতটুকু কাজ করছে সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলতে চাইলেন, মবের বাস্তবতা আদতে কি, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। মবের অস্তিত্ব স্বীকার করে নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যখন অন্য উপদেষ্টারা ভিন্ন সুরে কথা বলছেন, এমনকি মবের বিপক্ষে যারা কথা বলছে তাদেরকে শাসাচ্ছেন পর্যন্ত, তাদেরকে এক ধরনের হুমকি থামকি দিচ্ছেন, তাদের মুখ বন্ধ করে দেওয়ার থ্রেট দিচ্ছেন, এরকম ঘটনাও আমরা দেখছি। সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মবের অস্তিত্ব স্বীকার করে নিলেন এবং বললেন যে মবে জড়িতদের ছাড় নয়, মবে জড়িতদের ছাড় দেওয়া হবে না, ব্যবস্থা করা হবে। এই বাক্য দিয়ে মবের যে অস্তিত্ব রয়েছে এবং মব যে হচ্ছে, আগে থেকে এখন পর্যন্ত মব যে চলছে সেটা তিনি স্বীকার করে নিয়েছেন। সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানেই যেটা ডিটেল নিউজে বলা হচ্ছে সেটা হচ্ছে যে মবের ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, অপরাধী যতই শক্তিশালী হোক না কেন তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। কমন মুখস্থ কথা, যদিও মুখস্থ কথা, তারপরেও একটা ব্যাপারে তাকে সাধুবাদ দিতেই হয়, সেটা হচ্ছে যে তিনি মবের অস্তিত্ব অস্বীকার করলেন না, তিনি মবের অস্তিত্ব স্বীকার করলেন। স্বীকার যেহেতু করেছেন, সেহেতু সরকার যদি চায় মব থামাতে, মব থামবে, সরকার যদি না চায় মব থামবে না। মব যদি না থামে তাহলে বুঝতে হবে সরকার মব থামাতে চাইছে না। রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেছেন যে আগে এমন অনেক ঘটনা ঘটলেও খবর পেতাম না, অর্থাৎ মবের ঘটনা আগে অনেক ঘটেছে যেগুলো খবর পেতাম না, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তৃত পরিসরে সব তথ্য পাওয়া যাচ্ছে। আগের চেয়ে মবের সংখ্যা অনেকটা কমে এলেও সম্প্রতি কিছু এলাকায় আবারও এমন ঘটনা ঘটছে। আমরা এসব নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছি। তিনি আরও বলেছেন, রংপুরের একটি ঘটনায় ইতিমধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে অন্যায় করবে সে আর এলাকায় থাকতে পারবে না, তাকে খুঁজে বের করতে সময় লাগলেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে মবের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে, এমনটা বলেছেন তিনি। অর্থাৎ মব করে কেউ পার পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা খুবই সুন্দর গোছানো সাজানো স্ক্রিপ্ট করা কথা বললেন। স্বরাষ্ট্র উপদেষ্টার একটা ভালো দিক রয়েছে, সেটা হচ্ছে যে চতুর্দিক থেকে যেটা শোনা যায় সেটা হচ্ছে তিনি ব্যক্তি হিসেবে খুবই সৎ মানুষ। হুমকি দিচ্ছেন কেন সাবধান হয় নাই? সাবধান হয় নাই এই জন্য যে যারা বহিষ্কার হচ্ছে তারা একটু পিছনে চলে যাইতেছে, তাদের লোকজন তো রয়েই গেছে, তার তো পেট চলতেছে, ধান্দাবাজি চলতেছে। ওই যে দেখেন না, বালুর মহলে যায় বলে ডেলি 5 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, এই কাজ তো চলতেছে। থামাইতে পারছেন? থামাইতে পারেন নাই। আপনারা ক্ষমতায় যায় যে থামাইবেন, এটাও এখন মানুষজন বিশ্বাস করে না। আর ওই বিশ্বাস করে না বলেই ওনারা ওনাদের মনের কথা বলতেছে, আপনাদের বিরুদ্ধে কথা বলতেছে। আপনারা মনে করতেছেন ওইটা ষড়যন্ত্র, ওইটা ষড়যন্ত্র না, ওইটা সত্য। এই যে আজকে সালাউদ্দিন সাহেব যে কথাটা বললো, এই কথাটা কি বলা ঠিক হয়েছে? এই যে জুলাই সনদপত্র একটা আবেগ, এই আবেগের কোনো স্থান নাই, বৈধতা নাই, রাজনৈতিক বৈধতাও খুঁজে পান না। আপনারা তো নিজেরাই দাবি করেন জুলাই গণ অভ্যুত্থান আপনাদের হকদার, আপনারাই এর দাবিদার। এখন ওই জায়গা থেকেও সরে গেলেন নাকি আমি বুঝতেছি না। দেখেন ভাই ব্রাদার, পুরো ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন সামনাসামনি মুখোশ খুইলা পইরা গেছে, এখন আর ধামা চাপা নাই, সরাসরি অ্যাকশনে কিন্তু দুই দল। আগে কিন্তু দেখেন ডাক্তার শফিকুর রহমান সাহেব, উনি কিন্তু খুব রাইখা ঢাইকা কথা বলতো, কিন্তু ইদানি ওনার কথা শুনছেন পুরাপুরি চরমনাই পীর সাহেবের মতো, যা বলে ডাইরেক্ট অ্যাকশন, একদম খোলাখুলি কথা বলে যে এরা চাঁদাবাজ, এরা লুটেরা, এরা ধর্ষণকারী, এদের হাতে দেশ তুলে দেওয়া যাবে না, সরাসরি বলে। জামাত ইসলাম এখন সরাসরি বলে, এনসিপি তো সরাসরি বলবেই, কারণ তারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে। ব্যাপারটা হয়ে গেছে কি জানেন, আপনারা একটা ঐক্য করতে পারেন না, একটা জায়গায় বসছিলেন, কিন্তু ওইটাকে আপনারা চা পান খাওয়ার আড্ডাখানা আখ্যাতি দিয়া দূরে সইরা গেলেন। আপনারাই কিন্তু বিতর্কিত করলেন, আপনারাই কিন্তু ঐক্য থেকে সইরা গেলেন। আপনাদের কথা থেকে মানুষ কি বুঝলো যে এতদিন যে বসলো সব দল একসঙ্গে, তার মানে কি ফলাফল শূন্য? হ্যাঁ ভাই, শূন্যই তো দেখা যাচ্ছে। কারণ আপনারা বলতেছেন আপনারা বড় দল, যা চাইবেন তাই করতে হবে এই সরকারকে। আপনাদের কথাই যদি শুনবে, তাহলে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল, যারা রক্ত দিল, যারা শহীদ হইল, তাদের চাওয়া কোথায় যাবে? তাদের চাওয়াকে ফেলে দিয়া আপনাদের চাওয়াকে বুকে টাইনা নিবে এই বর্তমান সরকার, এরকম কিছু আশা করেন নাকি? আপনারা মনে করেন আন্দোলন কইরা যমুনা ঘেরাও কইরা আপনারা আদায় কইরা নিবেন? পারবেন? পারবেন না। নগর ভবন থেকে বুঝা নেন সবকিছু, নগর ভবনের ঘটনা থেকে বুঝা নিতে হবে। সামনের পরীক্ষা আপনারা পাস করবেন না ফেল করবেন। আপনারা যদি জুলাই গণ অভ্যুত্থানের সাথে না থাকেন, জুলাই সনদপত্র কি ঘোষণা হবে না? অবশ্যই হবে, এই মাসেই হবে, আগস্টের 5 তারিখের আগেই হবে। আপনারা কি মনে করছেন ওই আগের মতো কর্নেল তাহেরকে যেভাবে ঝুলাই দিয়েছেন, সিপাহী বিদ্রোহের একমাত্র নায়ককে যেভাবে ঝুলাই দিয়েছিলেন, এভাবে আবার এদেরকে ঝুলাই দিবেন? জুলাই সনদপত্র যদি সংবিধানে স্থান না পায়, এই জুলাইয়ের সাথে যারা জড়িত ছিল প্রত্যেকেই তো ফাঁসির দড়িতে ঝুলবে। এইটাই কি চান আপনারা? এইটাই কি আপনাদের চাওয়া? বাপের কাছে সন্তান এই আশা করে, ওনারা তো সন্তানের মতো আপনাদের। আপনারা যারা মুরব্বী আছেন একটু হৃদয় দিয়ে চিন্তা করেন, রোবট হয়ে যায় না। সবাই তো বলতেছে ওইখান থেকে আপনাকে পরিচালনা করে। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব এটা বলে না, সবাই বলে। আপনি এই কথাগুলো বইলা তো সবাই কথাকে সত্য প্রমাণ করে দিলেন, কারণ আপনি তো বইলা ফেলাইছেন জুলাই সনদপত্রের বৈধতা নাই, রাজনৈতিক বৈধতা নাই, আইনগত বৈধতা নাই, এবং এটা পুরাটাই আবেগ। হ্যাঁ ভাই, এটা পুরাটাই আবেগ। কারণ আমরা তো মানুষ, রক্ত মাংসের মানুষ। এই যে চিমটি দিছি না, ব্যথা পাইছি ভাই, ব্যথা পাইছি। আপনারা চিমটি দিলে আপনি হয়তো ব্যথা পাবেন না, রোবট হয়ে গেছেন। রোবট দিয়া তো আর দেশ চালানো যাবে না, আবেগই মানুষই লাগবে। আবেগ না থাকলে কি 71 হইতো? 71 আসতো না ভাই, আবেগ না থাকলে। মা তার সন্তানকে যুদ্ধে পাঠিয়ে দিছে, বাবা তার সন্তানকে যুদ্ধে পাঠিয়ে দিছে, ওইটা ভাই আবেগ। এই আবেগ কিন্তু জুলাই গণ অভ্যুত্থানও কাজ করছে। মারা তার সন্তানকে রাস্তা পাঠাইছে, মারা রাস্তা দাঁড়ায় দাঁড়ায় পানি খাওয়াইতেছিল, বিস্কিট খাওয়াইতেছিল। এই আবেগকে অস্বীকার যাইতে চান? এই আবেগকে অস্বীকার যায়া বিএনপিকে কোথায় নিয়ে যাইতে চান আপনারা? আপনারাই জানেন। কিন্তু ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছে দেশ ভাই। হ্যাঁ, ডাইরেক্ট অ্যাকশনে, কারণ আপনারাই এটা শিখাইছেন। ব্যাপারটা অনেকটা এইরকম,
আপনি যদি আমাকে বলেন নে বেটা, আমি কি বলবো দে বেটা, আপনি যদি বলেন নাও আমি বলবো দাও, আপনি যদি বলেন নেন আমি বলবো দেন। মুরব্বীরা যে ভাষায় কথা বলছে এখন ইয়াং জেনারেশন ঠিক একই ভাষায় কথা বলতেছে, প্রতিবাদ করতেছে, রুইখা দাঁড়াইতেছে। আর এই রুইখা দাঁড়াবার নামই নতুন বাংলাদেশ। ফিরাইতে পারবেন না, ফিরাইতে পারবেন না, ঠইকা গেলেন, এখনো সময় আছে। জুলাই গণ অভ্যুত্থানের সাথে আসেন, বুক মিলান, হাত মিলান, নির্বাচন নিয়ে চিৎকার করেন না। রাজনৈতিকভাবে বিএনপি এখন সবচেয়ে কোণঠাসা বা চাপের মধ্যে আছে। নানান কারণে বিএনপির বাইরে সকল রাজনৈতিক দল নানাভাবে চাপ তৈরি করছে, নানাভাবে বিভিন্ন ইস্যুটাকে সামনে আনছে। এর উদ্দেশ্য দুইটা, একটা হলো বিএনপি বিরোধী একটা নির্বাচনী জোট গড়ে তোলা, অথবা বিএনপিকে চাপ দেয়া যে আমরাও কিন্তু একটা শক্তি, ফলে তোমরা তোমাদের নির্বাচনী জোটে আমাদেরকে নাও, আমাদেরকেও আসন দিতে হবে। এইরকম নানান রকম চাপের মধ্যে আছে। আরেকটা হলো যে বিএনপিকে, একটা হলো যে তৃণমূলের নানা ঘটনা বিএনপির নামে বা বিএনপির তৃণমূল পর্যায় থেকে যে ধরনের চাঁদাবাজি চলছে, যে ধরনের অপকর্ম চলছে, সেগুলিকে ইস্যু করছে। অন্যদিকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সেটা হচ্ছে পরিকল্পিতভাবে প্রচার চালানো হচ্ছে যে বিএনপি কোনো সংস্কার চায় না, তারা ওই আওয়ামী লীগের মতনই লুটপাটের একটা শাসন চালাতে চায়, তারা সংস্কার বিরোধী। কিন্তু আমি প্রতিদিনই দেখছি যে ঐক্যমত্য কমিশনে সালাউদ্দিন আহমেদ বিএনপির পক্ষ থেকে প্রতিদিন মিটিং এ মানে লম্বা সময় ধরে তিনি কিন্তু অংশ নিচ্ছেন এবং দলের পক্ষ থেকে মতামত এবং কোন কোন বিষয়ে ঐক্যমত্য, যেমন দ্বিকক্ষের পার্লামেন্ট, তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, তারপরে 1-2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, নানা ইস্যুতে তো ঐক্যমত হচ্ছে। তারপরেও বিশেষ করে এনসিপির নেতারা, তরুণ নেতারা দেখছি ক্রমাগতভাবে বলছে যে রাত জুলাইয়ের গণঅভ্যুত্থান বিরোধী এই প্রচার। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে কিন্তু সেই কথা বলেছেন। বিএনপিকে সংস্কার বিরোধী বলে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ এবং প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে জনমনে। বিএনপির পক্ষ থেকে আমরা যেমন 6টি সংস্কার কমিশনের কার্যক্রম সক্রিয়ভাবে অংশ নিয়েছি, তেমনি ঐক্যমত্য কমিশনের প্রতিদিনের আলোচনায় আমাদের প্রতিনিধিরা কার্যকর অংশগ্রহণ করে চলেছে। এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ, এটা ভিডিও ফুটেজ তার প্রমাণ। তার মতে বিভিন্ন বিষয়ে ঐক্যমত্যে পৌঁছার জন্য আমাদের প্রতিনিধিরা সবাই অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা, অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করছেন। কিন্তু দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যে সব প্রস্তাব পেশ করছেন তার বিপরীতে কিংবা নতুন নতুন প্রস্তাব উত্থাপন এবং তা নিয়ে অনেক সময় অচল অবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে। বিএনপির মহাসচিব বলেন, ঐক্যমত্য প্রতিষ্ঠার আগ্রহী বলেই আমাদের প্রতিনিধিরা ধৈর্য ধরে আলোচনা শুনছেন এবং তথ্য প্রমাণ এবং যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন। ভালো হয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে বিএনপি যে না বাবা, আমরা ভালো হয়ে যাব, আমরা আর এগুলো করবো না। বিএনপি নেতারা এখন থানায় যে বলে আসছে যে বিএনপির কেউ চাঁদাবাজি করলে তাদেরকে ধরবেন, কিন্তু মজার বিষয় হচ্ছে ওই যারা থানায় যে বলে আসে তারাই চাঁদাবাজি করে। রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে বলছে যে না, বিএনপির কোনো দুষ্কৃতিকারীকে আমরা ছাড় দিব না, আমরা সবগুলোকে বহিষ্কার করবো, ধরবো। কিন্তু মজার বিষয় হচ্ছে রুহুল কবির রিজভী চাঁদার ভাগ পান। তো দর্শক, এই যে ভালো হয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে বিএনপি চারদিক থেকে চাপে পড়ে, এই যে পাটগ্রামে কি ঘটনা ঘটিয়েছে দেখেছেন না? তার ইচ্ছা মতো চাঁদাবাজি করবে, বালুর ট্রাক থেকে, পাথরের ট্রাক থেকে, কেউ কিছু বলতে পারবে না। পুলিশ যদি কোনো চাঁদাবাজকে ধরে তাহলে থানায় হামলা করে পুলিশকে মেরে চাঁদাবাজকে ছাড়িয়ে আনবে, আর বিএনপি কোনো সাংগঠনিক ব্যবস্থা নেবে না, নিলে অনেক পরে। এই হচ্ছে বিএনপি। চারদিকে যখন তোলপাড়, বিএনপি ধোলাই খাচ্ছে। বাংলাদেশে যখন একটা মহা ঐক্য হচ্ছে বিএনপির বিরুদ্ধে, বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যে একটা বিপ্লব হয়েছিল, এখন বিএনপির বিরুদ্ধে এরকম একটা বিপ্লব হওয়ার রাস্তা তৈরি হচ্ছে। তো এই জায়গাটায় দর্শক বিএনপি টের পেয়েছে যে না, আমরা তো একলা, আমাদের পক্ষে কেউ নেই, সবাই আমাদেরকে সন্ত্রাসী বলছে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে চরমনাইয়ের মহাসমাবেশ থেকে যা বলা হয়েছে, এর অর্থ হচ্ছে এটাই যে বিএনপি সন্ত্রাস, বিএনপি চাঁদাবাজ, বিএনপি লুটপাটকারী, বিএনপি ভারতের। এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন ইস্যু বা সমন্বয়কদের বিভিন্ন বিষয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হয়। সেই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।